অনিরুদ্ধের সাথীর কথায় আর তানিয়ার কথা ভেবে বাণীকে সবার সামনে ফুল দিয়ে প্রপোজ করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী যখন কথা বলে তখনই তানিয়া সেই রকেটটি নিয়ে এসে বলে, বাবা আমি এটা তোমার ড্রয়ারে পেয়েছি, এটা কার বাবা? তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস এটা তুমি আমাকে দিয়ে দাও, আমি এর থেকে ভালো রকেট তোমাকে দেব। তখনই দেখা যায় তানিয়া ওখান থেকে চলে যায়। তখন বাণী বলে, এটাই কি সেই রকেট সেদিন যে কথাটি বলেছিলেন? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী, সেটাই এই রকেট। আসলে এর কাছে আমি অনেক ঋণী। আমি যদি কখনো ওকে খুঁজে পাই তাহলে আমি ওকে অনেক ধন্যবাদ দেবো, কারণ ওর জন্যই আমি আজকে বেঁচে আছি। এরপরই দেখা যায় যে প্রতিমা বাড়িতে নিয়ে আসে অনিরুদ্ধ, আর সেটা দেখে তানিয়া খুব খুশি হয় আর বলে, ভালো মিষ্টিমা, মিষ্টিমা দেখো আমাদের মুক্তি চলে এসেছে, আমাদের প্রতিমাটা চলে এসেছে। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে, হ্যাঁ তানিয়া ঠিক বলেছ, আজকে আমাদের সরস্বতী মা চলে এসেছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, তাহলে এবার পুজোর কাজটা শেষ করতে হবে তো? তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, হ্যাঁ একদম তাই, সবকিছু ঠিক মতো করতে হবে, কিন্তু আজকে যদি মেসোমশাই থাকতো তাহলে কত ভালো লাগতো। এরপরেই দেখা যায় সাথী বলে, বাণী এই বিষয়টা নিয়ে তুমি আর কথা বলো না, তাপসকে নিয়ে আর কথা বলার কোনো মানে হয় না, তাপসকে নিয়ে কোনো কথাই তুমি বলবে না। তখনই বাণী বলে, মাসিমণি এটা তো তুমি কষ্ট পেয়ে কথাটা বললে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, বাণী এবার থাক, এসব কিছু থাক, আজকে আমরা পুজো নিয়ে সবকিছু আলোচনা করি। আজকে আমার প্রিন্সেস বলেছে বলেই আমি কিন্তু আজকে সবকিছুর আয়োজন করছি। তখনই বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, সেটা আমি বুঝতে পারছি যে মামামের জন্য আপনি সবকিছু করছেন, মামামকে তো আপনি খুব ভালোবাসেন। এরপরেই দেখা যায় যে তানিয়া বলে ওঠে, মা আমি কি আজকে শাড়ি পরবো না? তখনই বাণী বলে, হ্যাঁ কেন পরবে না, আজকে তোমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেবো মামাম। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস, তোমাকে খুব মিষ্টি লাগবে, খুব খুব মিষ্টি লাগবে। তখনই দেখা যায় সাথী বলে, এই পুজোটা আমরা সবাই নিচে একসঙ্গে করতাম, আজকে সবাই আলাদা আলাদা করে করতে হচ্ছে। তখনই অনিরুদ্ধ বলে, এছাড়া তো কোনো উপায় নেই মা, আমাদের ও বাড়িতে গেলে শুধু অপমানই হতে হয়, এই জন্য অপমান হতে আর ইচ্ছে করছে না, তাই ও বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তখনই বাণী বলে, যতই হোক, আর মিস্টার চ্যাটার্জি আমার কি মনে হয় যে একবার মৌলি দিদিমণিকে দেখতে যাওয়া উচিত ছিল আমাদের। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, বাণী তুমি কেন এ কথা বলো? ওরা তোমাকে কয়েকবার দেখতে এসেছে, যে আমাদেরকে ওকে দেখতে যেতে হবে এসব বিষয় নিয়ে কথা বলবে না। তখনই তানিয়া বলে ওঠে, বাবা তুমি এভাবে রেগে যেও না, তাহলে আমার খুব ভয় লাগে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, যে প্রিন্সেস, যদি আমি তো রক্তে গড়া মানুষ, বলো আমারও তো রাগ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই মা। এরপরে অন্যদিকে দেখা যায় যে রায়বাড়িতেও পুজো নিয়ে সবাই আলোচনা করতে থাকে। তখনই দেখা যায় দাদু বলে, ঈশানী সব লিস্ট করে নাও, আমি বাজার থেকে সবকিছু আনিয়ে নিচ্ছি। এরপরে ঈশানী বলে, তাহলে আমি সাথীর কাছে যাই, কারণ সাথী আর আমি মিলেই তো সব সময় লিস্টটা করি। তখনই দাদু বলে ওঠে, না না ঈশানী, ও বাড়িতে তুমি যাবে না, ও বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমাদের পুজোতে ও বাড়ির কেউই আসবে না। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, বাবা এটা হচ্ছে কেন? এরপরেই দেখা যায় যে ঈশানী বলে, মৌলি তুমি একা একা গাড়ি চালাতে গেলে কেন? তখনই মৌলি বলে ওঠে, কেন কি হয়েছে? তখনই দেখা যায় ঈশানী বলে, তোমাকে সেদিনকের পর থেকে বলেছি না একা একা ড্রাইভ করবে না, তাহলে কেন কেন তুমি একা একা গাড়ি চালাতে গেলে? তুমি একা একা গাড়ি চালাতে পারো না। মৌলি বলে ওঠে, সবসময় এত শাসন ভালো লাগে না, সবসময় তোমরা আমাকে কেন কথা শোনাও? তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে, ওরা যদি এফআইআর করতো তাহলে কি হতো বুঝতে পারছিস? তখনই মৌলি বলে, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, দাদু এখন থামতে বলো তো, আমার একদম এই কথাগুলো ভালো লাগছে না। তখনই দাদু বলে ওঠে, ঈশানী মীনাক্ষী সবাই চুপ করো, এখন আর মৌলিকে কোনো কথা বলো না, মৌলি এসব কথা শুনতে বাধ্য নয়। তখনই মৌলি বলে, হ্যাঁ দাদু, বারবার মা শুধু আমাকে এই কথা শোনায়, আমি ওনাদের মেয়ে, ওনারা হয়তো ভুলেই যায়, সবসময় শুধু বাণী 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 করে যায়, মা আমাকে একটু ভালোবাসে না দাদু। তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে, মৌলি সেরকম বিষয়টাই না, তুমি কিন্তু কথাটা বেশি বাড়াবাড়ি করছো। তখনই দেখা যায় যে নয়নতারা এগুলো দেখে চুপ হয়ে বলে যে মৌলি কি করছে, মৌলি নাটকটা খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছে, আসলে দেখতে হবে না নাতনিটা কার, ঠিক আমার মতোই হয়েছে, নিজের সবকিছু অর্জন করার জন্য সব রকমের সুবিধাই সে নিতে পারে। এরপরেই দেখা যায় যে দাদু বলে ওঠে, আচ্ছা যা আবার হয়ে গেছে, এখন এই বিষয় নিয়ে আর কথা বাড়াবাড়ি না করাটাই ভালো হবে। এবার আমি যা বলছি সেটা সবাই মন খুলে শুনে রাখো, ও বাড়ির সঙ্গে আমরা কখনোই আর আপোষ করব না, আমাদের ও বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই যে পুজোটা করতে হবে। তখনই মৌলি বলে, কেন দাদু, আমি চাই
ওর অনিরুদ্ধ এ বাড়িতে আসুক। দেখো ছোটবেলায় কত একসঙ্গে আমরা এই পুজোটা করেছি। আমি সাথী মা আন্টির শাড়ি পরেছি, কত সুন্দর করে সেজেছি, সাথী আন্টি আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি ছোটবেলাটা আবার ফিরে চাই দাদু। আমি ছোটবেলাটাই সবসময় ভালো ছিলাম। ওই বাণীর জন্য আমার সবকিছু নষ্ট হয়ে গেল। বাণী আমার লাইফে এসে আমার লাইফটা হেল করে দিল। আমি আর কিছুতেই আগের ইয়েতে ফিরে যেতে পারছি না। আমি বলছি দাদু তুমি ওদেরকে এ বাড়িতে ইনভাইট করো, ওরা এ বাড়িতে পুজোতে আসুক, আমি চাই ওরা এ বাড়িতে আসুক। তখনই নয়নতারা বলে কি বলছো মলি দিদিমণি, তুমি এরকম কথা বলতে পারো না। তখনই এসব কথা শুনে ঈশানী অবাক হয়ে যায় আর অবাক দৃষ্টিতে মৌলির দিকে তাকিয়ে ভাবতে থাকে মৌলি কি সত্যি শুধরে গেছে, না ও অন্য কিছু করতে যাচ্ছে। মেয়েটার মাথা তো একদমই গেছে, মেয়েটা কি করতে চাচ্ছে কিছুই বোঝে না। এরপরে দেখা যায় মৌলি কান্নাকাটি করার নাটক করে আর চুপি চুপি দেখতে থাকে যে ওরা কি বলতে থাকে। এরপরে দেখা যায় মৌলি আরো জোরে জোরে কান্না করতে থাকে আর বলতে থাকে আমার কথা কেউ ভাবে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি যদি কিছু চাই কেউ আমাকে দেয় না। তখনই দেখা যায় নয়নতারা বলে মৌলি মৌলি দিদিভাই একটু চুপ করো না, এখন এতটা জেদ করে না, ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তখনই দাদু বলে ওঠে এই যে নয়ন চুপ করো, আমার দিদি ভাই যা চায় আমি তাই দেব, আমার দিদি ভাই যেটা পেয়ে খুশি হবে আমি সেটাই করব। আমার দিদি ভাই চাইছে যে ওই অনিরুদ্ধরা এ বাড়িতে আসুক, হ্যাঁ অনিরুদ্ধর পরিবার এ বাড়িতে আসবে, আমি নিজে ইনভাইট করে আসবো, কারণ আমার দিদি ভাইয়ের জন্য আমি এটুকু করতেই পারি। তখনই ঈশানী বলে যে বাবা এটা সমস্যা হবে না তো? তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে না না ঈশানী, আমি আমার দাত্রীর জন্য সবকিছু করতে পারি, আমার নাতনির সুখের জন্য আমি সব রকম লড়াই করতে পারি। আজকে মৌলি দিদি ভাই চেয়েছে বলে অনিরুদ্ধদের বাড়ির সবাই এখানে আসবে, আমি নিজে যে ইনভাইট করে আসবো। কথাটা শুনে মৌলি খুব খুশি হয়ে যায় আর বলে ধন্যবাদ দাদু, তুমি আমার জন্য আজকে এই কাজটা করছো। তখন এইসব কিছু দেখে নয়নতারা অবাক হয়ে যায় যে এটা কি করছে মৌলি, মৌলি নিজের পায়ে নিজে কুড়োল দিচ্ছে কেন, মৌলি ওদেরকে ইনভাইট করে আনার কি দরকার, মৌলিকে কিভাবে যে বুঝাবো কিছুই বুঝতে পারছি না, মেয়েটা একবারে হাত থেকে বের হয়ে গেছে। তখনই ঈশানী বলে ওঠে আমি আমি যাচ্ছি। আচ্ছা চলেন বাবা আমরা গিয়ে লিস্টটা করে নিই। তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে হ্যাঁ হ্যাঁ ঈশানী আমরা যাব। আচ্ছা চলো আমরা গিয়ে লিস্টটা করে নিই। তখনই দেখা যায় যে মৌলি বলে আচ্ছা যাও, আমি এখন একটু রেস্ট নিতে চাই, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তখনই দেখা যায় যে সবাই চলে গেলে মৌলি কে বলে নয়নতারা যে কি করছো দিদি ভাই, তুমি এটা কেন করছো, তুমি আমার কাছে কিছু না জিজ্ঞাসা করে কেন করছো? তখনই মৌলি বলে জ্ঞান মম সবকিছু তোমাকে কি জিজ্ঞাসা করে করতে হবে নাকি, এটা আমার সিক্রেট, আমার যেটা ভালো মনে হচ্ছে সেটা করব আমি। আমি অনিরুদ্ধকে এখানে ডেকেছি মানে অনিরুদ্ধকে এখানে আসতে হবে, আমি সবকিছু তোমার কাছ থেকে শুনে করব না। তখনই দেখা যায় মৌলি চলে গেলে নয়নতারা বলে মৌলি এটা কি করছে, যাকে আমি হাতের নখে করে নাড়াচ্ছি সে আমার মুখের উপরে জবাব দিয়ে দিচ্ছে, আমার মুখের উপরে কথা শোনাচ্ছে। না না এটা হতে পারে না, মৌলি আমার হাত থেকে বের হয়ে গেলে আমার সবকিছু নষ্ট হয়ে যাবে, আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা আর কিছুতেই হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় বাণী একা একা শাড়ি পরতে গিয়ে কিছুতেই শাড়িটা পরতে পারছিল না আর বারবার মামনিকে ডাকছিল যে মামনি তাড়াতাড়ি এসো, শাড়িটা পরিয়ে দাও, তুমি না বলছিলে যে তুমি রান্নাঘরে গেছো, তাড়াতাড়ি আসো না, তুমি আমাকে শাড়িটা পরিয়ে দাও। আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? তখনই অনিরুদ্ধ দরজার পাশে এসে বলে বাণী আমি কি সাহায্য করতে পারি তোমাকে? আমি আমি সাহায্য করলে করতে পারি, তুমি আমাকে বললেই। তখনই বাণী বলে না না আপনাকে করতে হবে না, আপনাকে আমাকে সাহায্য করতে হবে না মিস্টার চ্যাটার্জি, আমাকে ছেড়ে দিন, আমি নিজেই করে নেব। তখনই অনিরুদ্ধ বলে ওঠে বাণী আমাকে বিশ্বাস করতে পারো, আমি সেরকম খারাপ মানুষ না যে তোমার বিরুদ্ধে গিয়ে কিছু করতে যাব, তোমাকে আমি শুধু সাহায্যটুকুই করতে চেয়েছি, কারণ তুমি দেখতে পাচ্ছি তুমি হাতটাকে অনেক চাপ দিয়ে কাজটা করার চেষ্টা করেছো, কিন্তু এটা একদম ঠিক হচ্ছে না, তাই আমি তোমাকে বলছি যে আমি কাজটা করে দিই। তখনই বাণী বলে আচ্ছা ঠিক আছে তাহলে তাই করে দিন। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে আচ্ছা শাড়ি কুচিটা আমি করে দিই। তখনই বাণী বলে আচ্ছা ঠিক আছে তাহলে তাই। এরপরে দেখা যায় অনিরুদ্ধ শাড়ির কুচি ঠিক করতে থাকে, এদিকে বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে সে ভাবতে থাকে মানুষটা এত ভালো যে সত্যি তাকে যদি আমার জীবনের সঙ্গে না জড়াতাম তাহলে আমি হয়তো জানতে পারতাম না যে এমন মানুষও এখনো এই পৃথিবীতে আছে। আমি আমি অনেক গর্ববোধ করি যে এরকম একজন মানুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে আচ্ছা এটুকু তুমি করে নাও। এরপরে বাণী সব শাড়িটা শেষ করার পরেই তখনই অনিরুদ্ধ বলে আচ্ছা বাণী
এবার চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, পুজোতে বসতে হবে। ওদিকে প্রিন্সেস অপেক্ষা করছে। তখনই বানি সবাইকে নিয়ে পুজোতে বসে যায়। তখনই দেখা যায় তানিয়া বলে, বাবা আজকে অনেক ভালো লাগছে, আজকে সবার সঙ্গে আমি পুজোতে বসছি। এরপরই দেখা যায় যে বানি এসব কিছু দেখে অবাক হয়ে যায়, আর বানি যত অনিরুদ্ধ আর তানিয়াকে দেখছে সে তত অবাক হয়ে যাচ্ছে। তখনই দেখা যায় সাথী বলে, আজকে যদি আমাদের থাকার কথা ছিল ওই রায়বাড়িতে, আজকে আমরা নিজের বাড়িতেই পুজো করছি জানো বানি। আমরা অনেক বছর পরে এভাবে আমাদের বাড়িতেই পুজো করছি। সবসময় আমরা রায়বাড়িতে গিয়েই পুজোটা করি, আমাদের এখানে পুজোটা সেরকম ভাবে করা হয় না। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে ওঠে, আচ্ছা দিদি, এবার অনেক হয়েছে, এবার আমরা পুজোতে বসে যাই, আমি সবকিছু ঠিকঠাক করে দিই। তখনই সাথী বলে, হ্যাঁ হ্যাঁ, তাই করে দিন, সেটা করলেই ভালো হবে। এরপরেই দেখা যায় যে সাথী সবকিছু ভালোভাবে দেখে নেয়। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস, তুমি আমার কাছেই বসো, আমার সঙ্গে পুজোটা দাও। তখনই তানিয়া বলে ওঠে, জানো জানো বাবা, আমি এই সব কিছু না অনেক আগে থেকেই জানি, কারণ মা আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। কারণ মায়ের সঙ্গে যখন ছোটবেলায় আমি পুজোতে বসতাম, মা আমার কাছে নিয়ে সবকিছু শিখিয়ে দিত। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা তাহলে আজকে আমার কাছে বসো, আমার কাছে বসে সবকিছু শিখে যাও। তখনই এসব দেখে বাড়ি আরো অবাক হয়, আর বলে যে যদি অনিরুদ্ধ বাবু কখনো আমাদেরকে ছেড়ে চলে যায় তখন এই মামামকে আমি কিছুতেই রাখতে পারবো না, কারণ মামামকে খুব ভালোবেসে দুজন দুজনকে। এরপরেই দেখা যায় ঠাকুর মশাই চলে আসে আর বলে, মা আমাকে তাড়াতাড়ি পুজোতে বসতে হবে, এখান থেকে আমাকে অন্য বাড়িতেও পুজো করতে যেতে হবে। তখনই সাথী বলে, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি আপনার পুজোটা শুরু করে দিন। এরপরেই দেখা যায় যে ঠাকুর মশাই পুজো শুরু করে দেয়। এদিকে সবাই পুজোতে মনোযোগ দিতে থাকে, শাঁখ বাজায়, উলু দেয়, সবাই সবার কাজ করতে থাকে। তখনই দেখা যায় পুজো শেষ হওয়ার পরে বাণী বলে ওঠে যে, মাসিমণি আমি তো প্রসাদ দিতে পারবো না, কারণ আমারটা ভেঙে গেছে। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে, চিন্তা করতে হবে না বানি, আমি আর প্রিন্সেস আছি তো, আমরা দিয়ে দেব দুজন মিলে, আমাদের কষ্ট হবে না। এরপরে দেখা যায় সেখানে দাদু চলে আসে আর বলে, সাথী কি করছো? তখনই দাদু এসে দেখে যে পুজোটা শেষ হয়ে গেছে। তখনই দেখা যায় যে যাক, আমাদের বাড়ি ছাড়া তোমাদের বাড়িতে পুজোর আয়োজন করেছো দেখছি, আমাদের জন্য বসে নেই দেখছি, ভালোই লাগছে এই সব কিছু দেখে। এই প্রথম সাথী যে তোমরা আলাদা আমরা আলাদা পুজো করছি। তখনই সাথী বলে, দেখুন মেসোমশাই, আসলে তানিয়া খুব জেদ করছিল, তো তানিয়া পুজোটা করার জন্য খুব আগ্রহ ছিল, এই জন্যই পুজোটা করলাম। তখনই দেখা যায় দাদু বলে, হ্যাঁ এখন আর এত বাহানা দিতে হবে না, অনেক বাহানা দিয়ে ফেলেছো। সাথী, আমি যে জন্য এসেছি, আসলে মৌলি চেয়েছে যে তোমরা আমাদের বাড়িতে পুজোতে এসো, ঠাকুর দেখে যাও, ঠাকুরকে প্রার্থনা করো, সেজন্যই আমি আসলাম, কিন্তু এসে তো কোনো লাভ হবে না, তোমরা তো পুজোটা শেষ করে ফেলেছো দেখছি। তখনই সাথী বলে, মেসোমশাই আপনি বসুন না, আমরা পুজো শেষ করেছি তাতে কি হয়েছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, দেখুন দাদু, আমরা ও বাড়িতে যাব না, আর আমাদের বাড়িতে কয়জন সদস্য আছে সবকিছু তো জানেন, আর মৌলি তো খুব ভালো করে জানে যে আমার স্ত্রী আমার মেয়ে আছে, তাদের সঙ্গে তো অসভ্যতামি করে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ আরো বলে যে আমি যাব না, আমরা কেউই যাব না দাদু। তখনই সাথী বলে, অনিরুদ্ধ তুই ওনার সঙ্গে এমন করতে পারিস না, উনি গুরুজন, তুই মুখের উপরে উপরে এভাবে কথা বলতে পারিস না অনিরুদ্ধ। তখনই দাদু বলে ওঠে, এটা এটা শিক্ষা, আসলে এই শিক্ষা দিয়েছো তোমার ছেলেকে সাথী, যে আমাকেও সম্মান করে না। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ তোমার মৌলিকে তো আমি একদম বিশ্বাস করি না, ও বিনা কারণে তো আমাদেরকে ওখানে আসতে বলতে পারে না, ওর নিশ্চয়ই কোনো একটা মতলব আছে। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, মিস্টার চ্যাটার্জি এবার একটু থামুন না, যেহেতু বলছে আর কথা বলবেন না, যেহেতু দাদু নিজে এসে আপনাদেরকে ইনভাইট করছে, সেজন্য আমার মনে হয় আপনাদের যাওয়াটাই উচিত হবে, দরকার হয় আমরা যাব না, আমরা এখানেই থাকবো। তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে, আমরা সবাই যাব, যেহেতু আমাদের ইনভাইট করা হয়েছে আমরা সবাই যেতে চাই, তোমাকে রেখে যাব কেন, তুমিও যাবে আমাদের সঙ্গে। এরপরে অন্যদিকে দেখা যায় যে রায়বাড়িতে পুজোর আয়োজন শুরু করে দেয়। এরপর মৌলি শুধু অপেক্ষা করে যে অনিরুদ্ধ কখন আসবে, আর বারবার অনিরুদ্ধের গেটের উঁচু তাকিয়ে থাকে আর বলতে থাকে, কখন আসবে অনিরুদ্ধ, জ্ঞানমম অনিরুদ্ধ কেন আসছে না। তখনই নয়নতারা বলে ওঠে, কেন মৌলি, এতটা আগ্রহ কেন, আজকে কি হয়েছে তোমার। তখনই মৌলি বলে, জ্ঞানমম তোমাকে সবকিছু বলতে পারবো না এখন, কিন্তু আমি এখন অপেক্ষা করছি যে আমার অনিরুদ্ধ কখন আসবে, আমার ছোটবেলাকার মতো আজকে পুজোর খুব ইচ্ছে করছে, তাই আমি অপেক্ষা করছি, আমার এই অঞ্জলি টঞ্জলি এসব একদম ভালো লাগে না, আমি কিছু দেব না। তখনই গ্র্যান্ডমম বলে ওঠে, কেন কেন মৌলি, এখন অঞ্জলি দিলে হয়তো ভালো হবে, তুমি যে এরকম করছো এর জন্য কিন্তু তোমাকে দাদু কথা শোনাবে পরে।
তোমার দাদু কিন্তু নিজের অপমান কখনোই সহ্য করতে পারে না, এমন কিছু করো না যাতে করে তোমার দাদু অপমানিত হয়। তখনই মলি বলে ওঠে, গ্র্যান্ডমম তোমার লেকচার হয়েছে, আর লেকচার দিও না তো, আমার এইসব লেকচার ভালো লাগছে না, তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও তো। তখনই দেখা যায় যে মলি বলে, আমার খুব চিন্তা হচ্ছে, কেন আছে না। তখনই নয়ন বলে ওঠে, ওই যে ওই যে অনিরুদ্ধ চলে এসেছে। এরপরে অনিরুদ্ধকে দেখে মলি খুব খুশি হয়ে যায় আর বলে, অনিরুদ্ধ তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, তোমাকে আসতেই হবে। আন্টি দেখো তো আমাকে কেমন লাগছে, আমি আগের মতো শাড়ি পরেছি, নতুন করে সেজেছি। তখনই দেখা যায় সাথী বলে, হ্যাঁ মলি তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে, সত্যি তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে। তখনই দেখা যায় সেখানে বানি, তানিয়া আর বিদ্যুতের মাও চলে আসে। তখন বানিকে দেখে মলি খুব রেগে যায়, বলে, বানি তুমি এখানে কেন এসেছো, তোমাকে তো ইনভাইট করা হয়নি, আমি শুধু অনিরুদ্ধ আর আন্টিকে করেছিলাম, তুমি এখানে কেন আসতে গেলে, তোমার তোমার কি কোনো লজ্জা নেই, তোমার লাখ লজ্জা বলতে কিচ্ছু নেই যে তুমি এখানে ধেই ধেই করে চলে আসলে, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।